গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প সুবোধ ঘোষ রচিত নির্বন্ধ। দামোদর বাঁকের ওপর চিত্রপুর থানা। কত ভদ্রলোক এখানে বেড়াতে এসে বিমুগ্ধ মন্তব্য করেছেন, এ তো থানা নয়, এ যে স্যানিটোরিয়াম। বাস্তবিক চিত্রপুরের জল এত মিঠে, আকাশ এত নীল, বাতাস এত গা জুড়োনো, এত স্বাস্থ্যপ্রাণ এর রূপালী রোদ। কেউ বা বলেছেন, এ তো থানা নয়, এ যে আশ্রম। হঠাৎ দেখলে তাই মনে হয়। সুগন্ধ সুবর্ণ দেশি বিদেশি ফুলে ভরা থানার বাগান, কাঠগোলাপের বেড়া দিয়ে ঘেরা। সামান্য বাতাসে গন্ধামোদে ভরে ওঠে। নানা জাতের বাহারে লতা মাচান বেয়ে উঠছে থানাবাড়ির চালার ওপর। টালির চালা ছেয়ে গেছে সবুজ পাতার আস্তরণে। অনেক নিচে নেমে দামোদর। দুপাশে গেরুয়া পলিমাটি ছড়িয়ে দামোদরের পাথুরে সিদ্ধারা এঁকে বেঁকে মিলিয়ে গেছে দক্ষিণের পাহাড়ের ভিড়ে। দারোগা বিভূতির 6 বছর হয়ে গেল চিত্রপুরে। এত সুন্দর জায়গাটা, কিন্তু তবুও 6 বছর থাকার পর আর মন টেকে না। অন্য থানায় বদলি হওয়ার জন্য চেষ্টা করে। তার উপর রয়েছে আর একজনের তাগিদ, বিভূতির স্ত্রী মায়া। সবচেয়ে বেশি অতিষ্ঠ হয়েছে মায়া। শুধু একটানা একঘেয়ে 6 বছর এক জায়গায় থাকাটাই তার কারণ নয়। স্বামী ও স্ত্রীর মধ্যে এ প্রসঙ্গ নিয়ে ছোটখাটো বচসা প্রায়ই হয়। মায়া বলে, বদলি হও এখান থেকে। বিভূতি, কোথায় যাবে? মির্জাবাদে? কালা জ্বরে গিলে খাবে? মায়া, তবুও ভালো। দিনরাত্রির মারধর, বাপরে মারে, আর শুনতে পারি না। বিভূতি, যেখানেই যাও এ শুনতেই হবে। মায়া, তাহলে আমায় পাঠিয়ে দাও ধানবাদ, বাবার কাছে। বিভূতি এবার ভালো করে তর্কের জন্য প্রস্তুত হয়ে নেয়। বাবার সঙ্গে হাসপাতালের কোয়ার্টারে এতদিন ছিলে কি করে? যেখানে যখন তখন মানুষ চেরা ফাঁড়া চলছে, সেখানে বাপরে মারে নেই? মায়া, কিসের সঙ্গে কিসের তুলনা? সেখানে মানুষের ভালোর জন্যে, রোগ সারাবার জন্য চিকিৎসা হয়। সে বাপরে মারে অন্যরকম। বিভূতি, এখানে বুঝি রোগ বাড়ানো হয়? গুঁতোগুতি এমনিতে দেখতে বড় খারাপ, কিন্তু কেসগুলো কেমন চটপট পরিষ্কার হয়ে যায়। এটা থানা, বজ্জাতি সারানো হয় এখানে। তোমার হাসপাতাল এমন কিছু স্বর্গ নয়। মায়া, আইনে যখন আসামিকে মারধর করার নিয়ম নেই, তখন তোমার অত মাথা ব্যথা কেন? বিভূতি, তা জানি। রাত্রিরে তুমি যে আসামিদের জন্য খিচুড়ি রেঁধে দিলে, সেটাও আইনে নেই। এরকম 2-4টে আটপৌড়ে আইন তৈরি করে নিতে হয়, নইলে থানা চালানো চলে না। মায়া, বেশ, এবার থেকে খিচুড়ি রেঁধো তুমি। আমার দ্বারা নিত্য ঝঞ্ঝাট সহ্য করা আর চলবে না। সরকার আমায় মাইনে দেয় না, আমি পেনশন পাবো না। দারোগা বিভূতি, ছোট দারোগা ও বড় জমাদার, চিত্রপুর থানার প্রায় সকলেরই মন চিত্রপুরের ওপর অপ্রসন্ন হয়ে উঠেছে। আকর্ষণ শুধু এর জল আবহাওয়াটুকু। নইলে এই এলাকাটা যত রকম চুরি, বজ্জাতি, খুন খারাপের আড়ত বিশেষ। দিন রাত তদন্ত, তল্লাশ, গ্রেপ্তার আর চালান নিয়ে উগ্র রকমের ব্যস্ততা। সাধারণ মানুষের মতো বেঁচে থাকার আনন্দ লোপ পেতে বসেছে। সকাল সন্ধ্যা মূর্তিমান পেনাল কোডের মতো এই ঊর্ধ্বীভূষিত জীবন। বদলির জন্য প্রত্যেকেই ছটফট করে। কিন্তু একেবারে নির্বিকার ছোট জমাদার করে খাঁ। থানাবাড়ি যখন প্রথম তৈরি হয়, তখন থেকে করে খাঁ এখানে। সে আজ 15 বছরও হতে পারে। ওর মুখে আজও কোনো আক্ষেপ শোনা যায় না। ওর বদলি হবারই বা কি দরকার? পেনশন নিয়ে চলে যাওয়াই উচিত। করেখা বেশ বুড়ো হয়েছে। করেখা বলে, যাব কেন? বাঘ চলে গেলে জঙ্গলে আর রইল কে? ছোট জমাদারের করেখা নামটি কার দেওয়া, সেটা আজ আর সঠিক জানা যায় না। সই করবার সময় লেখে আকবর খাঁ,
কিন্তু এ নাম বললে বিভূতিও চট করে বুঝতে পারবে না লোকটা কে। কিন্তু বলা হোক করে খাঁ। সদরের পুলিশ মহল থেকে শুরু করে চিত্রপুর এলাকায় যত গাঁ গঞ্জ আর বস্তির ছেলেবুড়ো প্রত্যেকে চিনে ফেলবে ছোট জমাদার। করে খাঁ রহিলা পাঠান, বুড়ো মানুষ, প্রশান্ত সৌম্য মূর্তি, একজন হাজি সাহেবের মতো ধর্মপ্রাণ চেহারা। দাড়িতে মেহেদি পাতার রঙের ছোপ ফিকে বাদামি হয়ে এসেছে, পাকা ভুরু, লালচে গায়ের রং এত বয়সেও ময়লা হয়নি। তবে চামড়া কুঁচকে গেছে, শ্লথ হয়ে গেছে মাংসপেশি। তবুও করে খাঁ সোজা হয়েই চলে, লাফালাফি করতে কোনো জোয়ানের চেয়ে কম যায় না। সে শুধু ওই পেটাই করা লোহার মতো হাড্ডির জোরে। এই জীর্ণ খাপের ভেতর ক্রূরতার যে ছুরি লুকিয়ে আছে তার ধার আজও কমেনি। চিত্রপুরের শিশুরা দেব মানব ভূত প্রেতের উপকথার মতো ঠাকুমার মুখে শুনেছে করে খাঁ সাঁড়াশি তাতিয়ে জিভ টেনে ধরে, আলকাত্রা মাখিয়ে গাছে ঝুলিয়ে তলায় আগুনের ধুনি জেলে দেয়, লোকের গলায় বাঁশ চেপে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচে, মুখে থুতু দেয়, কাস্তে দিয়ে পুঁচিয়ে পুঁচিয়ে হাত কেটে নেয়, যত রক্ত ঝরে তত হাসে। এই হলো করে খাঁ, বড্ড কড়া, ক্রূর। অরণ্য রাজ্য জুড়ে চিত্রপুর এলাকা, সড়কের উপরে চিত্রপুরের গঞ্জ। সবচেয়ে বড় বাড়িটা হলো আধুনিক ঢঙের, যেটা চিত্রপুরের টিকাইত ধনঞ্জয় গোসাইয়ের। গোসাই শুধু জমিদার নয়, ব্যবসায়ীও। ওই যে সেগুন কাঠের ইয়ার্ড 50টা করাত চলছে, সেটা গোসাইয়ের। মাঠের ওপর যতগুলি পাঁজায় ইট পুড়ছে, যতগুলি ভাঁটায় চুনের ঘুটিং পুড়ছে, ও সব গোসাইয়ের। গঞ্জের এত বড় গালার কারখানাটা, সেটারও মালিক গোসাই। গোসাইয়ের এক পুরুষেই আমলকির জঙ্গলে এত ঐশ্বর্য গজিয়ে উঠল কি করে? ব্যবসায়ী বুদ্ধি ও ফৌজদারি প্রতিভা একই আধারে আশ্রয় নিলে যা হয় তাই হয়েছে। অন্য শরিকের গোসাইরাও তো রয়েছে, তাদের ঘরের মাটির দেয়াল এক বর্ষায় ধসে গেলে এক পুরুষেও তার সারানো হয় না। চিত্রপুরের বস্তিতে থাকে দোসাদেরা, আর ডিহিগুলোতে মুন্ডারা। অর্ধেক চিত্রপুর গোসাইয়ের খামারে খাটে, বাকি অর্ধেক গোসাইয়ের জমি চষে আধ বাট্টায়। যে যার সামর্থ্য মতো কুলগাছে কিছু কিছু লাক্ষাগুটি ফলায়, বেচতে হয় সবাইকে গোসাইয়ের গদিতে। সারা চিত্রপুরে হেন মুন্ডা দোসাদ নেই যে টিকাইত গোসাইয়ের কবলায় বাঁধা নয়। চিত্রপুরের ছেলেবুড়ো ভয় পায় থানাকে, যে থানায় করে খাঁর মতো নরসিংহ বিরাজমান। আর চিত্রপুরের থানা ভয় খায় টিকাইত ধনঞ্জয় গোসাইকে। সদরের উকিল মহল থেকে শুরু করে মার্চেন্ট ও অফিসার মহল পর্যন্ত গোসাইয়ের গতিবিধি অবারিত, সর্বত্র খাতির আর আপ্যায়ন। যে কোনো উদ্যোগে চাঁদার খাতায় গোসাইয়ের সই পড়ে মোটা অঙ্কের প্রতিশ্রুতির সঙ্গে। গুনে গুনে 1,500 ভোট খেলে গোসাইয়ের পাঞ্জায়। ইলেকশনের লড়াইয়ে যার দিকে ঢলে গোসাই, তারই ভাগ্য প্রসন্ন হয়। 1,500 হাতি পুষলেও এখন আর এতটা প্রতিপত্তি কেউ পায় না। এটা গণতন্ত্রের যুগ। প্রথম প্রথম বিভূতি তার অফিসারি স্পর্ধা নিয়েই চলতে শুরু করেছিল। গোসাইয়ের মাত্র 2-1টি প্যাঁচের দাপটে সে স্পর্ধা নুয়ে এলো মন্ত্রশান্ত ভুজঙ্গের মতো। গোসাই এ পর্যন্ত 4 জন দারোগা চাকরি খেয়েছে। গোসাইয়ের নতুন মোটর গাড়ির চাকাটার দিকে তাকিয়ে বিভূতি নিজেকে শান্ত করে আনে। অসম্ভব নয়, ওই 14,000ই গাড়ির চাকার তলায় 90 টাকার দারোগাগিরি গুঁড়ো হয়ে যেতে কতক্ষণ। টিকাইত গোসাইয়ের কথা মনে পড়লেই বিভূতির যেন যন্ত্রণা আরম্ভ হয়। সমস্ত অন্তর দিয়ে সে তখন বদলি প্রার্থনা করে। মাছ ধরার শখ ছিল। গোসাইয়ের পুকুরে মাছ ধরতে গিয়ে যেসব কথা শুনে সে ফিরে এসেছে, তার চেয়ে জঙ্গলিদের বিষমাখা তীরের আঘাত ভালো। গা থেকে ইউনিফর্ম খুলে ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করে। এমন দারোগাই ছেড়ে দিয়ে টোলের পণ্ডিতি ধরাই উচিত। করে খাঁ হেসে হেসে বলে, শেখো দারোগাজি শেখো, আমি আজ 15 বছর ধরে দেখে আসছি, দেখি আর কতদিন। পেনশন নেব না হুজুর, জিন্দেগি পর্যন্ত দেখব এই বেইজ্জতির মার কতদিন চলে, কবে ইনসাফ হয়। সকালবেলায় থানার বারান্দায় চৌকিদারেরা হরেক রকমের আসামি নিয়ে বসে থাকে। বিভূতি ডায়েরি আর রিপোর্ট লেখে। চিত্রপুর থানা চালানো সোজা ব্যাপার নয়। অনেক দারোগা
এখান থেকে চরম দুর্গতি নিয়ে ফিরেছে। তবে ছোট জমাদার করেখা যতক্ষণ আছে কাজ একরকম চলে যাবেই। অন্তত অপরাধ কবুল হবে ও অপরাধী ধরা পড়বেই। চুরি, ডাকাতি, খুন, ডাইনি পোড়ানো, নরবলি, বিষ খাওয়ানো বা মদ চোলাই প্রত্যেকটি কেস অতি পরিষ্কারভাবে প্রমাণসহ ধরা পড়ে যায়। এর মূলে ছোট জমাদার করেখা, তার হাতের মারের মহিমা। করেখার মারে কবুল করবে না এমন দাগই আজ পর্যন্ত দেখা যায়নি। করেখা প্রায় আফসোস করে বলে, আরে আমার এক চড়ে বড় বড় শের বাপের নাম বলে দেয়, কিন্তু কোনো বেটা আসামি কি বিনা মারে কবুল করলো? আমার হাতের মার খেতে নিশ্চয়ই ওদের ভালো লাগে। চৌকিদারেরা একে একে তাদের রিপোর্ট লিখবার পর বিভূতি ডাকে, করেখা। টুলের ওপর বসে করেখা ঝিমোচ্ছিল। বিভূতির ডাকে উঠে দাঁড়িয়ে হাই তুলে একবার দাড়িতে হাত বুলিয়ে নিল। তারপর নির্লিপ্তভাবে মুঠো করে ধরল তার মোটা সিঙ্গাপুরি বেতের লাঠিটা। বিভূতি কতবার বলেছে, করেখা, রিপোর্টগুলো একবার কান দিয়ে শুনে নিও আগে, তারপর যাকে যেমন উচিত তেমনি মারধর করো। যা মাইনে তাতে অত মেহনত আর দেমাগ খরচ করা পোষায় না হুজুর। রিপোর্ট আবার কি শুনবো, শালা চোর। কবুল করাবার সময় বিভূতি একটু সতর্ক থাকে। করেখার মাত্রাজ্ঞান নেই। মুরগি চোর বা খুনের আসামি দুজনকেই করেখা সমানভাবে পিটিয়ে ঠান্ডা করে। তার কারণ, কার কি অপরাধ সে খোঁজ সে রাখে না। বিভূতি ডাকল, করেখা। কবুল করাতে হবে। আসামি একটা ঢ্যাঙা গোছের দোসাদ ছোঁড়া, রূপর হুঁকো চুরি করেছে। দোষ স্বীকার করছে না, চোরাই মালের হদিশও দিচ্ছে না। দোসাদ ছোঁড়াটাকে পা থেকে মাথা পর্যন্ত একবার করেখা তার ঘোলাটে চোখে দৃষ্টি বুলিয়ে দেখে নিল। ছোঁড়াটা খুব রোগা, তবে হাড়গুলো মজবুত। খালি গা, বড় বড় চুল, গলায় একটা কুঁচের মালা, একটা নোংরা গামছা কোমরে জড়ানো, ট্যাঁকে একটা খৈনির ডিবে। কবুল করাবার আগে করেখা কতকগুলি প্রক্রিয়া পালন করত রাগের গ্যাস চড়িয়ে নেবার জন্য। ছোড়াটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে করেখা দাঁতে দাঁত চেপে বলল, বুঝেছি, এ শালা দেখছি একটা সাপ, বিলকুল সাপ। সপাং কোমরের ওপর পড়ল করেখার সিঙ্গাপুরি বেতের বাড়ি। কোথায় গেল বৃদ্ধ আকবর খাঁর সেই প্রশান্ত সৌম্য হাজি সাহেবের মূর্তি? একটা কেশর ফোলা রুষ্ট সিংহ যেন শিকারের উপর লাফিয়ে পড়েছে। যেন নিজেকে অনুপ্রাণিত করার জন্যে করেখা মাঝে মাঝে হুঙ্কার ছাড়ছে, মারো সালা সাপকে মারো। ছোঁড়াটা দোষ কবুল করে ফেলেছে, মাল কোথায় আছে তাও বলে দিয়েছে। করেখার বেতের বিদ্যুৎ স্ফূর্তি শান্ত হয়ে এলো। আরেকজন আসামি, বুধু ওঁরাও, বারান্দার মেঝের ওপর ঠকাস করে মাথাটা ঠুকে বুকে হাত দিয়ে বলল, ভগবান জানে হুজুর, আমি ওদের শুয়ো চুরি করে খাই নাই। বিভূতি ডাকল, করেখা। বুধু ওঁরাও আদুরে গা, সমস্ত শরীরে কালো কালো কুঁদো মাংসের চাপ, মাথায় বাবরি চুলে একটা চিরুনি গোঁজা, হাতে কাঁসার বালা, ঝকঝকে সাদা দাঁত। এ সালা ভালুক, বিলকুল ভালুক, মারো সালা ভালুক। করেখা বেত হাতে ঝাঁপিয়ে পড়ল বুধু ওঁরাওয়ের উপর। 2 মিনিটেই স্পষ্ট কবুল আদায় হয়ে গেল। বিকেলের দিকে থানার ফটকে শোনা গেল গোসাইয়ের মোটরের হর্ন। চৌকিদারদের মধ্যে একটু ব্যস্ততার সাড়া পড়ে গেল। বিভূতি মুখে হাসি টেনে কিছু দূর এগিয়ে গোসাইকে অভ্যর্থনা করল, আসুন, আজকাল যে এদিকে ভুলেও আসেন না, আশ্রিত জনকে এই উপেক্ষা কেন? বড় নাম খারাপ করছো বিভূতিবাবু। গোসাই বিভূতির তোষামোদের কোনো প্রশ্রয় না দিয়েই বলল। বিভূতিকে নিরুত্তর দেখে নিজেই আবার প্রসঙ্গ টেনে চলল, শুধু মুরগি চোর ঠেঙিয়ে থানা চালানো যায় না। সেই গ্যাং কাল আবার আমার 2 গাড়ি গুড় লুট করেছে। চিত্রপুরে দারোগাগিরি চেয়ারে বসে হয় না, বাইরে বেরোতে হয়। গোসাইয়ের দৃষ্টি পড়ল করেখাঁর দিকে। করেখাঁ তার নিজেরই চোখ দুটো নামিয়ে নিল। এতক্ষণ সে শুধু দেখছিল গোসাইকে কুঁড়ো লুব্ধ দৃষ্টি নিয়ে। গোসাই বলল, কি বুড়ো, একটা আদাব কিংবা বন্দেগি করাও ভুলে গেছো দেখি? হ্যাঁ? করেখা ভেবাচাকা খেয়ে জানালো, বন্দেগি হুজুর। তারপর হুকুম হলো,
বিভূতিবাবু, ওই চোরটা দোলটার উপদ্রবের একটা হেস্তনেস্ত করে ফেলো। এসপি জিজ্ঞাসা করলে যাতে আমি জবাব দিতে পারি। আর এই বুড়ো, তুমি এবার পেনশন নাও বাবা, শুধু বসে বসে লাঠিবাজি আর চলবে না। ফটক পর্যন্ত এসে নমস্কার জানিয়ে বিভূতি গোসাইকে বিদায় দিল। সন্ধ্যায় থানাবাড়ি একটু নিঝুম হয়, বারান্দায় টিমটিম করে কেরোসিনের বাতি জ্বলে। বিভূতি একবার চারদিক ঘুরে ফিরে তার দিনের প্রোগ্রাম শেষ করে। কড়েখাঁর নমাজ পড়া শেষ হয়, রুটি তৈরি করে, খাওয়া শেষ করে বারান্দায় একটা কম্বলের আসন পেতে বসে। চৌকিদারেরা উনুন জেলে ভাত চড়ায়, গল্প আলাপ আরম্ভ হয়। কড়েখা চোখ বুজে শোনে চিত্রপুরের দুরন্ত দুঃখের ইতিহাস। চৌকিদারেরা মন খুলে সব কথাই আলোচনা করে। সবই তো জানি, গৌড় লুট করেছে কারা তাও জানি, মুন্ডাদের কাজ। কেন করবে না জমাদার সাহেব? বড়দিনের সময় 1 মাস ধরে ওরা শুধু জঙ্গল ঝালোয়া করেছে। টিকাইজি যত অফিসারের ছেলে নিয়ে শিকার ফুর্তি করেছে, মজুরি 100 ছাতুও পায়নি মুন্ডারা। ডোমন চৌকিদার বলে, দোসাদেরা 7 দিন ধরে টিকাইজির একটা জঙ্গল কেটেছে, ঘোড়ার মতো খেটেছে বেচারারা। 1 পয়সা নগদ মজুরি পায়নি, সব কবলার সুদ বাবদ কাটিয়ে দিয়েছে। ইয়া আল্লাহ! একটা হাই তুলে নিয়ে কড়েখা যেন ধমক দিল, আরে ছাড়ো সব কথা, একদিনের বিচার হয়ে যাবে। নানু চৌকিদার বললে, তুমিও আজব মানুষ জমাদার সাহেব, বুড়ো হয়েছ আর কেন, এবার পেনশন নিয়ে বাড়ি যাও। এখন আর কি, তোমার তো শুধু মাটি নেওয়া বাকি আছে, তা নয় এখানে বসে আসামি নিয়ে শুধু মারধর আর কাটাকাটি। কড়েখা রেগে উঠল, উল্লু নেই তো, আমি বুড়ো আর এইসব জওয়ানদের চেহারা দেখো, কাউ আমি দেখে ভয় পায় না। কড়েখার উষ্মায় চৌকিদারদের মধ্যে হাসির সুর পড়ে গেল। দমন বলে, ছোট জমাদারের মেজাজ এইরকম, পেনশনের কথা বললেই বিগড়ে ওঠে। লণ্ঠন নিয়ে বিভূতি একবার হাজত ঘরটা ঘুরে যায়। এরপর ঘরে ফিরে তাকে আরও একটা পরীক্ষা পার হতে হয়। এ পরীক্ষায় একমাত্র গতি মায়া। মায়া বিছানা ছেড়ে উঠতে চায় না। যাও, আসামিদের ওপর অত দয়াধর্ম যদি দেখাতে হয় তবে যাও তোমার সাকরেত কড়েখার কাছে, ওই মাঝরাত্রে উঠে খিচুড়ি রেঁধে দেবে। এসব অভিযোগের উত্তরে বিভূতির মুখে এ সময় নিছক সকরুণ অনুনয়ের ভাষা ছাড়া আর কিছু বার হয় না। একটানা মিনতির পালা চলে, দাও দাও লক্ষ্মীটি, সেই কাল বিকেলে সদরে পৌঁছে তবে বেটারা খেতে পাবে, শুধু চালে ডালে একটু ফুটিয়ে দাও তাহলেই হবে। শেষ পর্যন্ত কিন্তু মায়াকে উঠতেই হয়। রাত দুপুরে হাঁড়ি ঠেলে খিচুড়িও রাঁধতে হয়। চিত্রপুর থানার এই একটি চিত্র। আজ 6 বছর ধরে চিত্রপুরের দারোগা পদে সমাসীন বিভূতি এই অভিনয়ে অভ্যস্ত হয়েছে। ক্লান্তি তেমন হয়নি, তার চেয়ে গ্লানিই বেশি। বদলি হতে ইচ্ছে করে, এখনই পেনশনের সম্ভাবনা থাকলে আরও ভালো হতো। কিন্তু ছোট জমাদার কড়েখা নিত্যদিনের এই সংহার ধর্ম যেন তার সত্তার সঙ্গে মিশে গেছে। বয়সে বুড়ো হয়েও লোকটা এখনো একটুও কাবু হয়নি। পেনশন নেবার কথা বোধহয় সে ভুলে গেছে। মায়া সকালে উঠে জানলা খুলেই কৌতূহলী চোখ দুটোকে আরও বড় বড় করে তাকিয়ে রইল। বন্দুক কাঁধে ছোট দারোগা ফিরছে, সঙ্গে গোটা কয়েক চৌকিদার আর সেপাই, সঙ্গে আসামিও আছে। একটি যুবতী মেয়ে, ছেঁড়া খাটো কাপড়ে শরীর ঢাকা, গলায় একটা গিলে আর ভেলার মালা। আরও আছে বছর 8 একটা ছেলে ও গোটা 10 গাঁজার চারা আর মদ চোলাইয়ের হাঁড়ি। মায়া নিবিষ্ট দৃষ্টি দিয়ে আর একবার মেয়েটাকে দেখে নিয়ে স্টোভ ধরাতে চলে গেল। চা খেয়ে ইউনিফর্ম চড়িয়ে বিভূতি বাইরে যাবার উদ্যোগ করতেই মায়া বলল, শোনো, আজ যে আসামি এসেছে তাকে কিন্তু মারধর করতে পারবে না, সাবধান। বিভূতি, সকালবেলা আবার কি আরম্ভ করলে? আজ একটা গ্যাংয়ের আসামিরা এসেছে, লাই দিলে কেস ফেঁসে যাবে, আমার চাকরির দফা মেরে দেবে গোসাই। মায়া, আমি দিব্যি দিলাম, আসামির গায়ে হাত তুলো না, আসামি পোয়াতি মানুষ। বিভূতি দরজার বাইরে পা বাড়াতেই মায়া আবার কি যেন বলে। বিভূতি মুখ ঘুরিয়ে তর্জন করে উঠল, চুপ রও, ডোন্ট টক। উর্দি গায়ে চড়ালেই বিভূতির মুখে ইংরেজি ফুটে ওঠে। মায়া ব্যর্থ রোষে লাল মুখে একবার শুধু বলে, আচ্ছা।
তারপর নিষ্ফল অভিমানে বিছানায় গিয়ে লুটিয়ে পড়ে মায়া। সশব্দে বন্ধ করে দিল জানলাটা, থানার বারান্দাটা যেন চোখে না পড়ে। পেয়ালার চা কিছুক্ষণ বাষ্প ছেড়ে ঠান্ডা হয়ে গেল। মাঝরাত্রে খুব বড় রকম একটা বর্ষণ হয়ে সবেমাত্র থেমেছে। দামোদরে জেগে উঠেছে সুসন কলরোল। শত শত ঝর্ণা জঙ্গলের ভেতর হঠাৎ মুখর হয়ে উঠেছে। থানার ফটক ডিঙিয়ে একটা লোক চিৎকার করে দৌড়ে এলো। বিভূতি, করেখা, ছোট দারোগা আর চৌকিদারেরা ঘুম ছেড়ে বারান্দায় এসে জমা হলো। হন্তদন্ত হয়ে বিভূতি ঘরে এসে ঢুকলো একবার। মায়া ত্রস্ত মুখের দিকে তাকিয়ে বলল, আমার বেলটা, রিভলভারটা দাও শিগগির। তুমি দরজা বন্ধ করে রাতটুকু জেগে কাটিয়ে দাও, আমি আসছি। অন্ধকারে থানার পুলিশ দলে গিয়ে চলল চিত্রপুরের গঞ্জের দিকে। টিকাইত গোসাইয়ের বাড়ির কাছে এসে তারা থামল। কিছুক্ষণ পরে বাড়ির ভেতর থেকে বিভূতি আর ছোট দারোগা ফিরে এলো, সঙ্গে আসামি চিত্রপুরের বিধাতা ধনঞ্জয় গোসাই। গোসাই একবার বলল, বুঝিয়ে কাজ করছো তো বিভূতিবাবু? বিভূতির কণ্ঠস্বরে ধ্বনিত হল ছোট্ট একটি শব্দ, ইয়েস। সে আজ যেন সমস্ত মন প্রাণ দিয়ে অনুভব করছে সত্যিই সে দারোগা। তার কিরানীবাবুকে ডেকে বললেন, সব দেখলে তো, গাড়ি বের করো, ভোরেই সদরে চলে যাও। আমি চললাম বিভূতিবাবুর অতিথি হয়ে। গোসাইজির ঠোঁটে বিদ্রুপের বাঁকা হাসি ফুটে উঠল। ভোর হয়েছে। থানার ফটকের বাইরে কাতারে কাতারে লোক দাঁড়িয়ে গেছে। খুনের আসামি টিকাইত ধনঞ্জয় গোসাই বসে আছে বিভূতির সামনে টুলের ওপর। বিভূতির ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট লেখা হয়ে গেছে। ছোট হিস্যার গোসাই যেমন গরিব, তার বউ তেমনি সুন্দরী। তাকে খুন করেছে ধনঞ্জয়। লাশ গুম করা হয়েছে, এখনো পাত্তা হয়নি। বিভূতি কলম ধরল গোসাইয়ের স্টেটমেন্ট লিখতে। করেখা এরই মধ্যে দুবার নামাজ সেরেছে। তার বহুদিনের বন্ধু পুরানো টুলটার ওপরে গিয়ে বসল দূর বারান্দার কোণে। করেখা আজ ঝিমুতে পারছে না। মোটা সিঙ্গাপুরি বেতের লাঠিটা হাতের গোড়ায় টেনে রেখে আকাশের দিকে ঘোলাটে চোখের স্থির দৃষ্টি তুলে বসে আছে। বহু প্রতীক্ষার, বহু কামনার এক দূর স্বপ্ন ছবি আজ মূর্ত হয়ে উঠেছে সম্মুখে। গোসাই বলে, স্টেটমেন্ট আমি যা দেব তাই লিখবে তো বিভূতিবাবু? বিভূতি, গো অন। গোসাই, ছোট হিস্যার গোসাইয়ের বউকে খুন করেছে দারোগা বিভূতি বোস। লাশ গুম করেছে দারোগা বিভূতি বোস। গলার স্বর নামিয়ে গোসাই বলে, যা বলছি বিভূতিবাবু সবই বর্ণে বর্ণে সত্য প্রমাণিত হয়ে যাবে। তুমি একথা অবিশ্বাস করো? নির্বোধ বিস্ময়ে বিভূতি গোসাইয়ের দিকে তাকালো। গোসাইয়ের বিদ্রুপের হাসির জ্বালায় ধীরে ধীরে বিভূতির চোখ দুটো কুঁচকে ছোট হয়ে এলো ভীরুতার প্রতিবিম্বের মতো। গোসাই বলে, শোনো বিভূতিবাবু, সোজা কথা, সোজা রাস্তা। নগদ নগদ দিয়ে দিচ্ছি, দুহাত ভরে দিচ্ছি। রাজি হও তো বলো, নইলে কেরানীবাবু চলল সদরে। তোমার আমার লড়াইয়ে কে জিতবে এ বিষয়ে কি তোমার কোনো ধারণা নেই? বিভূতি মুখ নামালো, কলমও নামিয়ে রাখল। গোসাই উৎসাহ দিয়ে বলে, বাস, এইবার কাউকে ডাকো, কেরানীবাবুকে খবর দিক যে সদরে যেতে হবে না। একটু তাড়াতাড়ি কাউকে পাঠাও, নইলে ওদের গাড়ি বেরিয়ে যাবে। অনেকক্ষণ পার হয়েছে। বুড়ো করেখার গায়ে যেন জ্বরের জ্বালা ধরেছে। দারোগাবাবু করছে কি এতক্ষণ ধরে? কি এত কলমবাজি? সত্যিই সে বুড়ো হয়নি। তার স্থবির শরীরের শিরা উপশিরায় এতদিন ধরে সে লালন করে এসেছে ওই প্রখর সংহার তৃষ্ণাকে। এই পরম লগ্নে আজ তার মহানির্বাণ হবে। বিভূতি ডাকে, করেখা। এই সেই আহ্বান যার জন্যে করেখার যৌবনের ধার ছড়ির মতো ওই জীর্ণ খাপে এতদিন অটুট হয়ে আছে। সমস্ত চিত্রপুরের রক্তাক্ত বেদনার রূপ, তারই ক্রূরতার ভেতর এই দীর্ঘদিন ধরে প্রতিমূর্ত হয়ে এসেছে। তারই পরিসমাপ্ত আসন্ন। কবুল করাবার আনন্দের আস্বাদ আর চরম হয়ে উঠবে। সিঙ্গাপুরি বেতের লাঠি হাতে তুলে এগিয়ে এলো করেখা।
বিভূতি একটা চিঠি তুলে নিয়ে বলে, করেখা, একটু তাড়াতাড়ি দৌড়ে যাও, গোসাইজির কেরানিবাবুর হাতে দিও। কাঁপতে কাঁপতে চিঠিটা নিয়ে করেখা নেমে এলো বারান্দা থেকে। একটা চৌকিদারের ওপর এই কাজের ভার চাপিয়ে দিয়ে করেখা বারান্দার কোণে টুলের ওপর এসে বসে পড়ল। অলস অবসন্ন করেখা স্থির হয়ে বারান্দার কোণে বসে আছে। বাদামি দাড়ির গুচ্ছ ফুরফুর করে বাতাসে উঠছে, পাকা ভুরু দুটো ঝুলে পড়েছে চোখের কোটরের ওপর। বিভূতি একবার উঠে দাঁড়ালো, চোখ দুটো বাষ্পায়িত আকাশের মতো ম্লান। বিভূতির মনে হলো করেখা এইবার সত্যিই পেনশন নেবে। ও শরীরে আর শক্তি সামর্থ্যের কোনো নিশানা নেই। জরাগ্রস্ত লোলচর্ম, বিগলিত পেশি, এক অশীতিপর বৃদ্ধের সব কোঁকড়ে পড়ে আছে বারান্দার কোণে।